শুরুটা হয় স্কটল্যান্ডের একটি এয়ারপোর্টে। রাতের অন্ধকারে সমস্ত সৈনিক আর এয়ারক্রু সদস্যরা দাঁড়িয়ে ওয়েট করছিল। আসলে এর কারণ, একটি যাত্রীবাহী প্লেন এই এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে, যে প্লেনটিকে মাঝ আকাশে হাইজ্যাক করা হয়েছিল। এই পুরো মিশনের দায়িত্ব ছিল ক্যাপ্টেন ব্লু মুনের। অল্প কিছুক্ষণ পর অবশেষে প্লেনটি ল্যান্ড করে। কন্ট্রোল রুম থেকে বারবার পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু এখানেই ঘটে অদ্ভুত ব্যাপার। সেই প্লেনের ভিতরে কোনো পাইলট নেই, এমনকি কোনো যাত্রীও দেখা যায় না। অফিসাররা যখন প্লেনের কাছে যায়, তখন তারা দেখতে পায় একটি ছোট্ট ছেলেকে, যে একেবারে শান্তভাবে সেই প্লেন থেকে নেমে আসে। তাই তাকে দ্রুত উদ্ধার করা হয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে প্লেনের ভেতরে আরও একজন মানুষ আছে, যে মারাত্মকভাবে অসুস্থ। যেহেতু প্লেনটা একজনও যাত্রী নেই আর এটি একটি হাইজ্যাক ফ্লাইট ছিল, তাই অফিসাররা তাকে আতঙ্কবাদী বলে সন্দেহ করে। ওদিকে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মুখ দিয়ে একটিও কথা বলে না, এবং তার চোখে মুখে স্পষ্ট বুঝতে পারা যায় সে প্রচন্ড ভয় পেয়েছে। কিন্তু ঠিক কিসের ভয়? এই সময় আমরা পরিচয় হই ডক্টর নমির সঙ্গে, যে অফিসারদের সাথে কাজ করছিল। আর এখান থেকে প্রশ্ন ওঠে, এই প্লেনের ভেতরে আসলে কি হয়েছিল এবং বাকি যাত্রীদের কি হয়। ঘটনা এবার ফ্ল্যাশব্যাকে আসে। খবরে দেখা যায় একটি নির্দিষ্ট এয়ারলাইন্স কোম্পানির শেয়ার মার্কেটের দাম হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে, যে কোম্পানি আত্মহত্যায় এই এয়ারপোর্টটি পড়ে। এই সময় আমরা নাজ্জাকে দেখতে পাই। নাজ্জার ছোট্ট এক ছেলে আছে, যার নাম ইলিয়াস। একদিন ইলিয়াস ব্যাগপত্র গুছিয়ে এয়ারপোর্টে আসে তার মায়ের সাথে। আসলে নাজ্জা মারাত্মক এক রোগে আক্রান্ত, আর এই রোগের চিকিৎসা জার্মানিতে সম্ভব নয়। তাই তারা জার্মানি থেকে নিউ ইয়র্কে যাচ্ছিল চিকিৎসার উদ্দেশ্যে। খানিকক্ষণ পর তারা একে একে প্লেনে উঠে পড়ে। শুরুর দিকে সবকিছু একদমই ঠিকঠাকই ছিল। এরপর প্লেনটি ধীরে ধীরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনই কেউই জানতো না, অল্প কিছুক্ষণের মধ্যে তাদের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তারা কল্পনাও করতে পারেনি। আর এই প্লেনটিতে ছিল ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং সাধারণ যাত্রী, অর্থাৎ সব ধরনের মানুষ। এই সময় আমরা জানতে পারি ইলিয়াসের বাবার নাম নিকোলাই। কিন্তু নিকোলাই অনেক আগে নাজ্জা আর তার ছেলেকে ছেড়ে পালিয়ে যায় এবং আর কখনো ফিরে আসেনি। এদিকে ফার্স্ট ক্লাসে দেখা যায় একজন ব্রোকারকে, যে শেয়ার মার্কেটের বড় এক কর্মী। হঠাৎ করে প্লেনের নেটওয়ার্ক চলে যায়, আর সেই কারণে সে এয়ারক্রুদের সাথে ঝামেলা করতে শুরু করে। ঘণ্টাখানেক পর সেই প্লেনের সামনের দিকে শুরু হয় বড় একটা গোলমাল। সবাই প্রথমে ভাবে হয়তো এটা কোনো সাধারণ সমস্যা, কিন্তু ঠিক এখানেই গল্পটা পুরোপুরি বদলে যায়। হঠাৎ করে প্রকাশ পায় আতঙ্কবাদীরা প্লেনটি হাইজ্যাক করে নিয়েছে এবং তারা পাইলটকে জোর করে বিষ খাইয়ে হত্যা করে। এই দৃশ্য দেখে প্লেনের ভেতরে থাকা বাকি যাত্রীরা ভয়ে স্তব্ধ হয়ে যায়। আর এখান থেকে শুরু হয় এই প্লেনের আসল রহস্য। আতঙ্কবাদীরা প্লেনের দ্বিতীয় পাইলটকে নিজেদের দখল করে নেয়। এরপর তারা প্লেনের একটি নির্দিষ্ট ব্ল্যাঙ্ক স্পটে পৌঁছায়। সেখানে দেখা যায় একটি সংকেত লেখা আছে, গুড লাক। আর ঠিক সেখান থেকে তারা একটা চিঠি পায়। সুতরাং বুঝতে পারা যায় এই হাইজ্যাকের পরিকল্পনা আগেই করে রাখা হয়েছিল। এদিকে ইকবল নামের এক আতঙ্কবাদী নিজের লোকজন নিয়ে যাত্রীদের ভয় দেখাতে শুরু করে। এই সময় নাজ্জা আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। লোকটার দিকে তাকিয়ে সে এমন কিছু দেখতে পায় যা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। হঠাৎ করে নাজ্জার আচরণ বদলে যায়। চোখে মুখে তার আতঙ্কের ছাপ নয়, যেন কিছু অন্যরকম জেগে ওঠে। এরই মধ্যে আতঙ্কবাদীরা সেই প্লেনের পুরো সিস্টেম হ্যাক করে নেয় এবং প্লেনটাকে গ্রিনফিল্ড এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সিদ্ধান্তে বাকি যাত্রীরা আরো ভয় পেয়ে যায়। নাজ্জার চোখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল সে ফিরে যেতে চায় না, নিউ ইয়র্কে তার যেতেই হবে। একসময় ইলিয়াস ভয়ে কাঁপতে কাঁপতে সে প্লেনের একটি ম্যানুয়াল বই বের করে, যে বইয়ের মাধ্যমে সব প্লেনের গোপন জায়গা বা ম্যাপ দেখা যায়। ইলিয়াস তার মাকে জানায় যে এই প্লেনের নিচে একটি বিশেষ জায়গা আছে, যেখানে ইলিয়াস আর তার মা নাজ্জা লুকিয়ে থাকতে পারবে। কিন্তু নাজ্জা ভালো করে জানে এই মুহূর্তে প্লেনের বাইরে আতঙ্কবাদীরা ছড়িয়ে আছে, আর তাদের চোখ এড়িয়ে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু সবচেয়ে বড় ভয় তখন, যদি আতঙ্কবাদীরা একবার বুঝে ফেলে তাহলে তারা এক মুহূর্ত দেরি করতে পারবে না, আর এতে সবাই বিপদে পড়বে। আর এই কারণেই নাজ্জা ইলিয়াসকে শান্তভাবে বোঝায় এখনই সেখানে যাওয়া যাবে না। কিন্তু হঠাৎ করে ইলিয়াস দৌড়ে সেই জায়গার দিকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে আতঙ্কবাদীরা বিষয়টা দেখে ফেলে এবং তাদের ভুল ধারণা হয় নাজ্জা বুঝি তাদের চোখ এড়িয়ে লুকানোর চেষ্টা করছিল। কিন্তু সত্যটা ছিল একদমই আলাদা। নাজ্জা আসলে তার নিজের ছেলেকে আটকানোর চেষ্টা করছিল। সে চাইছিল না ইলিয়াস কোনো বিপদে পড়ুক। কিন্তু এই জায়গাতে সবাই সবচেয়ে বড় ভুলটা করে বসে। সেই সাইকো আতঙ্কবাদী লোকটা, যার নাম কেন ইকবাল, সে কোনো কিছু না ভেবে নাজ্জাকে গুলি করে মেরে ফেলে। আর এই কাজটাই ছিল আতঙ্কবাদীদের জীবনে সবচেয়ে বড় ভুল। ইলিয়াস নিজের মায়ের এমন অবস্থা দেখে ভেঙে পড়ে। এরপর একজন আতঙ্কবাদী তাকে জোর করে একটি সিটে বসিয়ে দেয়। এই মুহূর্তে ইলিয়াস বুঝে যায় তার জন্য সে তার মাকে হারিয়েছে। এদিকে বাকি আতঙ্কবাদীরাও ইকবালের উপর ভীষণ রেগে যায়। আসলে তাদের আসল উদ্দেশ্য ছিল নিরীহ নিষ্পাপ যাত্রীদের মেরে ফেলা নয়, ছিল অন্য কিছু। কিন্তু ইকবাল একের পর এক মানুষকে মারতে শুরু করেছিল, আর তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ইকবালের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়।
এর কারণ ইকবাল ছিল একজন সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ কাকে বলে? এই রোগ এতটাই ভয়ানক যে মানুষকে বাড়ি থেকে স্বাভাবিক মনে হলেও তার ভেতরে চলে ভয়ঙ্কর আর বিকৃত চিন্তা। একসময় আতঙ্কবাদীরা 3 জন যাত্রীকে আটক করে, বিল, কার্ল এবং ফারিদকে। আর এখানেই ধীরে ধীরে প্রকাশ পায় এই প্লেন হাইজ্যাকের আসল রহস্য। এটা শুধু সন্ত্রাসী হামলা নয়, এর পেছনে ছিল একটা বিশাল অর্থনৈতিক ষড়যন্ত্র। এই হামলার সাথে জড়িয়ে ছিল দেশের প্রভাবশালী কিছু মানুষ, যারা শেয়ার মার্কেট আর এয়ারলাইন ইন্ডাস্ট্রির উপর বাজি ধরেছিল। আর তাদের পরিকল্পনা ছিল, যদি মাঝাকাছি একটি যাত্রীবাহী প্লেন ধ্বংস হয় তাহলে এয়ারলাইন কোম্পানির শেয়ার ভেঙে পড়বে, এভিয়েশন আর ট্রাভেল সেক্টরে আতঙ্ক ছড়াবে, আর সেই সুযোগ নিয়ে তারা শেয়ার মার্কেটে কোটি কোটি টাকা ইনকাম করবে। অর্থাৎ মানুষ মরবে প্লেনে আর লাভ করবে দেশের সুটপড়া ভদ্রলোকেরা। এদিকে দেখা যায় নাজা আসলে তখনও মারা যায়নি। মৃত্যুর মুখ থেকে সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। সে প্লেনের বাগেট কম্পার্টমেন্টে লুকিয়ে পড়ে, কিন্তু এখান থেকে তার আচরণ অদ্ভুত হয়ে উঠতে শুরু করে। শরীর কাঁপতে শুরু হয় তার, চোখে মুখে তার ধীরে ধীরে অদ্ভুত কিছু ফুটে ওঠে। এই কম্পার্টমেন্টে একটি ডগ বন্দি করে রাখা হয়েছিল। নিজেকে আর সামলাতে না পেরে নাজা সেই ডগটার উপর ঝাঁপিয়ে পড়ে এবং রক্তে ভিজিয়ে ফেলে জায়গাটা। ঠিক সেই সময় পাশের কম্পার্টমেন্টে আতঙ্কবাদীরা যাত্রীদের লাগেজ চেক করছিল। হঠাৎ তারা চিৎকারের শব্দ শোনে। তাই তারা ছুটে সেখানে এসে যা দেখতে পায় সেটা দেখে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। নাজা এখন আর মানুষ নেই, সে পুরোপুরি ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে, আর সে ওই ডগটাকে হত্যা করেছে। এরপরে মুহূর্তে নাজা একজন আতঙ্কবাদীর উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে। কিন্তু ঠিক তখনই সে টের পায় বাকি আতঙ্কবাদীরা এই কম্পার্টমেন্টের দিকে আসছে। নাজা নিজেকে সামনে নেয়। এদিকে জানা যায় মাত্র 10 মিনিটের মধ্যে এই প্লেনটি ল্যান্ড করবে। এই মুহূর্তে নাজার কাছে সবকিছু পরিষ্কার যে এই প্লেনে তার ছেলে আছে আর বাকি যাত্রীরা, সুতরাং তাদের সবাই এখন মারাত্মক বিপদে। ঠিক তখনই নাজা সিদ্ধান্ত নেয় সে আর লুকিয়ে থাকবে না, সে লড়বে। সে নিজের ছেলেকে আর বাকিদের বাঁচাবে। নিজের কম্পার্টমেন্টে এগিয়ে নাজা সে কোনো মতেই ইলিয়াসের কাছে আসে এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে সে ছুটে যায় ককপিটের দিকে। কিন্তু সেখানে গিয়ে তারা হতবাক হয়ে যায়। ককপিটে কোনো পাইলট নেই, আবার প্লেনটি চলছে অটো মোডে। বোঝো ব্যাপার। এদিকে তাদের মধ্যে কেউই এই প্লেন ড্রাইভ করতে পারবে না। একসময় যাত্রীদের মধ্যে থাকা কার্ল নামের এক যুবক জানায় সে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, জানে জরুরি অবস্থায় সে প্লেন কন্ট্রোল করতে পারবে। নাজ্জা কালকে নিয়ে আবার ককপিটে ফিরে আসে, আর এবার তাদের একটাই লক্ষ্য যে প্লেনটাকে নিউ ইয়র্কে নিয়ে যেতেই হবে। এদিকে আতঙ্কবাদীরা যখন বাগেট কম্পার্টমেন্টে পৌঁছায় তখন তারা দেখে যে তাদের একজন সঙ্গী ভয়ঙ্করভাবে খুন হয়েছে, তবে তারা বুঝতে পারে না এটা কে করেছে। ইলিয়াস তখনই বুঝতে পারে তার মা আর মানুষ নেই, সে ভ্যাম্পায়ারে বদলে গেছে। তবু ইলিয়াস ভয় পায় না, আসলে সে এখনো তার মা। একসময় সাইকোপ্যাথ আতঙ্কবাদী লোকটা নাজ্জার মেডিসিন খুঁজে পায়। এবার সে বুঝতে পারে নাজ্জা এখনো বেঁচে আছে, কিন্তু তারা বুঝতে পারে না তাদের লোককে খুন করেছে নাজ্জা নিজেই। এরপর তারা যাত্রীদের জোট করতে শুরু করে। একজন ভয় পেয়ে ভেঙে পড়ে জানিয়ে দেয় নাজ্জা আর ইলিয়াস এখন ককপিটে রয়েছে। সব আতঙ্কবাদীরা ছুটে আসে সেখানে এবং ককপিটের দরজা ভাঙার চেষ্টা করতে শুরু করে। ভেতর থেকে নাজ্জা দরজা শক্ত করে ধরেছিল। তখন আতঙ্কবাদীরা হুমকি দিয়ে বলে, দরজা না খুললে আমরা সব যাত্রীদের মেরে ফেলবো। নাজ্জা বুঝে যায় এখন তার কাছে আর কোনো রাস্তা নেই। একজন যাত্রীকে তারা মেরেও ফেলে। এরপর তারা আরেকটি ছোট্ট বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসে। এই সময় কাল এই প্লেনটাকে নিউ ইয়র্কের দিকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু নাজ্জা আবার ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ভ্যাম্পায়ারের শক্তি তার পুরোপুরি শরীরে দখল করে নেয়। আর ঠিক তখনই নাজ্জার দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং আতঙ্কবাদীদের উপর হামলা চালায়। এইসব দৃশ্য দেখে বাকি আতঙ্কবাদীরা ভয় পিছিয়ে যায়। নিমেষের মধ্যে পরিস্থিতি নরকে পরিণত হয়। এক এক করে আতঙ্কবাদীরা মারা যায়। যাত্রীদের চিৎকারে গোটা প্লেন কেঁপে ওঠে। অল্প কিছুক্ষণ পর নাজ্জা নিজেকে সামনে নেয়, কিন্তু এতক্ষণে ককপিট আবার বন্ধ করে দেওয়া হয়েছে। নাজ্জা ইলিয়াসকে বলে, যাই হয়ে যাক না কেন বাইরে বেরোবে না। এরপর সে আবার এগিয়ে যায় বাকিদের বাঁচাতে। এখানে একটা প্রশ্ন আসে, নাজ্জা ভ্যাম্পায়ার হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে তার অতীতে। নিকোলাই হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর নাজ্জা তাকে খোঁজ করতে পাশের এক গ্রামে গিয়েছিল। সেখানে এক পরিত্যক্ত বাড়িতে সে ভ্যাম্পায়ারের শিকার হয়। আর অদ্ভুত ব্যাপার, নিকোলাই তখনও ইতিমধ্যে ভ্যাম্পায়ারে পরিণত হয়েছিল, কিন্তু পরে তাকে মেরে ফেলা হয়। আর সেই অভিশাপে নাজদার শরীরে ছড়িয়ে পড়ে। আর এই কারণে নাজদা তার ছেলে ইলিয়াসকে নিয়ে নিউ ইয়র্কে যাচ্ছিল। আসলে এই ভ্যাম্পায়ার রোগের চিকিৎসা একমাত্র সেখানেই সম্ভব। এদিকে একসময় আতঙ্কবাদীরা নাজার ব্যাগ থেকে সেই বিশেষ মেডিসিন খুঁজে পায়। এতক্ষণে তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। নাজদা আগে থেকে ভ্যাম্পায়ার ছিল, আর সে দিনের আলোতে বের হতে পারে না, এবং এই কারণে সে এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল। এখন আতঙ্কবাদীরা সিদ্ধান্ত নেয় নাজদাকে মেরে ফেলতে হবে। এই সময় ইলিয়াস ককপিট ছেড়ে বেরিয়ে যায়। সে তার মাকে খুঁজে আবার ককপিটে ফিরিয়ে আনতে চায়, কিন্তু ঠিক তখনই আতঙ্কবাদীরা সেখানে পৌঁছে যায়। নাজ্জা তাদের উপর হামলা করতে গেলে আতঙ্কবাদী লোকগুলো তার চোখে আলো ফেলে, আর এখানে নাজ্জা থেমে যায়।
এর কারণ ভ্যাম্পায়ারদের জন্য আলো শুধু কষ্ট নয়, আলো মানেই মৃত্যু নিশ্চিত। আলো তাদের আসল রূপ প্রকাশ করে দেয়, আর সেই রূপ বেশিক্ষণ টিকতে পারে না। আর এই কারণেই নাজ্জা সে দিনের বেলায় বাইরে বের হতো না। তো যাই হোক, যদিও এই ভ্যাম্পায়ারদের বড় একটা শক্তি আছে, আসলে তারা চাইলে নিজেদের অল্প হলেও কন্ট্রোল করতে পারতো। এই কারণেই আমরা দেখি নাজ্জা ভ্যাম্পায়ার হয়েও সে তার নিজের ছেলে ইলিয়াসকে কখনো আঘাত করে না। ওদিকে আতঙ্কবাদীরা ককপিট পুরোপুরি দখল করে নেয়, কিন্তু সেই সাইকোপ্যাথ আতঙ্কবাদী নাজ্জার রক্ত নেয় যাতে সেও ভ্যাম্পায়ার হতে পারে। বোঝো ব্যাপার, মানুষ ইচ্ছে করে ভ্যাম্পায়ার হচ্ছে। যাই হোক, লোকটা তারপর নাজ্জাকে মারতে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে ইলিয়াস বন্দুক তাক করে বলে, আমার মাকে মেরো না। কিন্তু সাইকোপ্যাথ লোকটা উল্টো ইলিয়াসকে মারতে ছুটে আসে। ইলিয়াস তার দিকে গুলি করলে গুলিটা প্লেনের গায়ে ছিদ্র করে বাইরে বেরিয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো প্লেনে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে, অক্সিজেন মাস্ক নেমে আসে। যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করে। এই সুযোগে নাজ্জা ইলিয়াসকে উদ্ধার করে এবং সে তাকে ফারিদের হাতে দেখাশোনার দায়িত্ব দেয়। তবে এতক্ষণে নাজ্জা পুরোপুরি বুঝতে পেরে যায় সাইকোপ্যাথ লোকটা এখন সম্পূর্ণ ভ্যাম্পায়ারে বদলে গেছে। সে কার্গো কম্পার্টমেন্টে যায় এবং দেখে সাইকোপ্যাথ লোকটা সেখানে বসে আছে, যাতে কেউ তাকে মারতে না পারে। নাজ্জা সিদ্ধান্ত নেয় তাকে এখনই মারতে হবে। আসলে এই ভাইরাস ছড়িয়ে পড়লে গোটা প্লেনটাই ভ্যাম্পায়ারে ভরে যাবে। নাজ্জা লোহার রড দিয়ে গাড়ির কাজ ভেঙে ফেলে, আর সেই ফাঁক দিয়ে ঢেলে দেয় অ্যালকোহল। এরপর আগুন জ্বালিয়ে দেয়। আসলে ভ্যাম্পায়ার মারার এটাই একমাত্র নিশ্চিত উপায়, ঠিক যেমনটা নাজ্জা পাস্টও করেছিল। এদিকে আতঙ্কবাদীরা সেই প্লেনটাকে সাময়িকভাবে স্থির করে, কিন্তু হঠাৎই প্লেনে অনেক সিগন্যাল বেজে ওঠে। দেখানো হয় আগুন লেগেছে, আর তাই তারা প্লেনে ফায়ার গ্যাস ছেড়ে দেয়। আগুন নিভে যায়। আতঙ্কবাদীরা সেই কার্গোতে এলে নাজ্জা সেখান থেকে পালিয়ে যাত্রীদের কাছে চলে আসে, কিন্তু যাত্রীরা তাকে দেখে ভ্যাম্পায়ার ভাবে, আর তার আতঙ্কে দৌড়দৌড়ি করে। এদিকে সেই কার্গোতে সাইকোপ্যাথ লোকটা অন্যদের আক্রমণ করতে শুরু করে। একে একে তারা ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয়। এখন যাত্রীরা সিদ্ধান্ত নেয় ভ্যাম্পায়ারদের মারতে হবে, তাই তারা হাতে যা পায় তাই তারা নাজ্জার দিকে এগিয়ে যায়। ইলিয়াস চিৎকার করে সবাইকে সাবধান করে দেয়, ওটা আমার মা, ও ভ্যাম্পায়ার নয়। সে ফারিদকে সবটা খুলে বলে। ফারিদ কথা দিয়ে বলে সে নাজ্জাকে সাহায্য করবে। ঠিক তখনই কয়েকজন নাজ্জাকে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। ফারিদ সেখানে এসে বাধা দেয়, কিন্তু নিয়ন্ত্রণ হারানোর অবস্থায় নাজ্জা তাকেও আক্রমণ করতে চায়। আসলে এই সময় ভ্যাম্পায়াররা নিজেদের পুরোপুরি কন্ট্রোল করতে পারে না। ভাগ্যক্রমে ঠিক তখনই ইলিয়াস সেখানে এসে পৌঁছায় আর সবাইকে থামায়। হঠাৎ প্লেনের নিচ থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। নাজ্জা বুঝতে পারে সবাই নিচে ভ্যাম্পায়ারে বদলে গেছে। সে দৌড়ে সেই কার্গোর দরজা বন্ধ করতে যায়, কিন্তু একা তার পক্ষে সম্ভব হয় না। ফারিদ এগিয়ে এসে তাকে সাহায্য করে। দুর্ভাগ্যবশত ফারিদের হাত দরজায় আটকে যায়, আর ঠিক সেই সময় আরেকজন এসে সাহায্য করলেও ফারিদ ভ্যাম্পায়ারের শিকার হয়ে যায়। এরপর তারা সেই প্লেনের দ্বিতীয় পাইলটকে খুঁজে নিয়ে আসে। আর এখানে বড় একটা সমস্যা হয়ে যায় যে প্লেনটাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া যাবে না। আসলে এই প্লেনটায় এতটাও ফিউল নেই। ইলিয়াস তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না, আমি সাহায্য করব। যাই হোক, ফারিদকে ডক্টর অ্যানা ট্রিটমেন্ট করে দেয়। এরপর পাইলট ডিভাইসের মাধ্যমে বাকি এয়ারপোর্টে যোগাযোগ করার চেষ্টা করে। তবে সেই পাইলট তাদের জানায় যে এই প্লেনটা ল্যান্ডিং করানো যাবে না। আসলে এই প্লেনে টাইম বম সেট আছে। এই শুনে তারা অবাক হয়ে যায়। কথায় বলে, বিপদ তো বলে কই আসে না। সেই বোরকা লোকটা সেই কার্গোর দরজা খুলে দেয় এবং গোটা প্লেনে ভয়ঙ্কর ভ্যাম্পায়াররা ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে যায়। যাত্রীরা পালিয়ে সেই প্লেনের ককপিটের দিকে এগিয়ে আসে, কিন্তু তারা বাকি লোকেদের বাঁচাতে পারে না। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে প্লেনটা ব্লাস্ট করবে, আর প্লেনে যে টাইম বম সেট করা আছে এবার তারা সেটার সাহায্য নেবে, কিন্তু সেটার কন্ট্রোল একটা রিমোটের মাধ্যমে। আর সেই রিমোটটা আতঙ্কবাদীদের সঙ্গে আছে। বোঝো ব্যাপার। একসময় তারা সেই প্লেনের ফিউল ট্যাঙ্কের পাশ দিয়ে পিছনে যাওয়ার রাস্তা খুঁজে পায়, কিন্তু জায়গাটা এতটাই সরু, সেখানে একজন বড় মানুষ যাওয়া যাবে না। ইলিয়াস বলে সেই রিমোটটা আনতে যাবে। নাজ্জা ইলিয়াসকে মানা করে, যেহেতু সেই কার্গোতে ভ্যাম্পায়ার ছিল তাই সেখানে এতটাও সেফ থাকবে না, যার ফলে ইলিয়াস যে কোনো সময় ভ্যাম্পায়ারের শিকার হতে পারে। কিন্তু ইলিয়াস জোর করে সেই রিমোটটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই কার্গোতে এক আতঙ্কবাদী লোককে দেখতে পায় আর তার কাছ থেকে টাইম বম রিমোটটা পায়। তবে বিপদ তার পিছনেই ছিল। হঠাৎই সব ভ্যাম্পায়াররা ইলিয়াসকে আক্রমণ করতে আসে। ইলিয়াস সে কোনো মতে গাড়ির নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না এখান থেকে সে কি করে বেরোবে। এদিকে নাজ্জা সে ফারিদকে বলে, এই প্লেনটা সঠিকভাবে ল্যান্ডিং করিয়ে দিও, আর ইলিয়াসের দায়িত্ব তোমার। আসলে বর্তমানে এই প্লেনটার অবস্থা এতটাই ভয়ানক হয়ে গেছে যে প্লেনটা ব্লাস্ট করতেই হবে। নাজ্জা সে কার্গোতে চলে আসে এবং সে বাকি ভ্যাম্পায়ারদের আটকানোর চেষ্টা করে। সুযোগ বুঝে ইলিয়াস তো বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে তার মাকে ছেড়ে যেতে চায় না। তাই ইলিয়াস সিদ্ধান্ত নেয় সে তার মাকে বাঁচাবে। সেই রিমোটের সাহায্যে সেখানে একটা বিস্ফোরণ ঘটায়, যার কারণে সেই প্লেনের একটা দিক খুলে যায়
এরপর সেই সাইকো ভ্যাম্পায়ারটা ইলিয়াসকে আক্রমণ করতে আসলে নাজ্জা তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। যদিও নাজ্জা অনেকটাই আহত, সে অজ্ঞান হয়ে পড়ে। ইলিয়াস জানতো এখন তার মা ভ্যাম্পায়ার, আর ভ্যাম্পায়ারকে জাগাতে রক্ত দরকার। সে নিজের হাত কেটে মায়ের মুখে রক্ত দেয় এবং কিছুক্ষণ পর নাজ্জা জ্ঞান ফিরে পায়। কিন্তু সে নিজের ছেলেকেই চিনতে পারে না। আসলে এখন সে পুরোপুরি ভ্যাম্পায়ারে বদলে গেছে, আর নিজের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এই দৃশ্য দেখে ইলিয়াস মানসিকভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে তার মাকে বাঁচাতে পারেনি। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। অফিসাররা ধরে নেয় ইলিয়াস মিথ্যে কথা বলছে এবং তাদের ধারণা যে প্লেনটা হাইজ্যাক হওয়ার কারণে হাইজ্যাকাররা ইলিয়াসকে গল্প শিখিয়েছে। এদিকে ফারিদ তখনও আহত অবস্থায় থাকে। অফিসার ব্লুমন ফারিদকে জানায়, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু একটা শর্তে, সেই প্লেন থেকে সবাইকে বাইরে আনতে হবে। ফারিদ আতঙ্কিত হয়ে বলে, আপনারা বুঝতে পারছেন না, এই প্লেনে আর কেউ বেঁচে নেই, ভেতরে ভয়ঙ্কর কিছু আছে। কিন্তু অফিসাররা তার কথা বিশ্বাস করে না এবং তারা রেস্কিউ মিশন শুরু করে দেয়। ফারিদ বুঝতে পারে বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সে দ্রুত টাইম বমের রিমোট খোঁজ করতে শুরু করে। এদিকে একে একে অফিসাররা সেই প্লেনে ঢুকে পড়ে, কিন্তু তারা জানতো না ভেতরে তাদের জন্য কি ওয়েট করছিল। হঠাৎ করে সব ভ্যাম্পায়াররা অফিসারদের উপর হামলা চালায়। ফারিদ শেষমেশ সেই রিমোটটা খুঁজে পায়। ঠিক তখনই অফিসাররা তাকে ধরে ফেলে। ওদিকে তারা ইলিয়াসকে পাগল ভেবে পাগলা গারদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বোঝো ব্যাপার। কিন্তু ইলিয়াস সে কোনো মতে পালিয়ে আসে। আসলে এর কারণ সে জানতো যে তার মা এখনো সে প্লেনেই আছে, আর ফারিদ আঙ্কেলকেও তারা ছাড়বে না। অফিসাররা ফারিদকে বন্দি করে নিয়ে যায়। ফারিদ বারবার বলে, এই প্লেনে ভ্যাম্পায়ার আছে, আমাকে ছেড়ে দিন, আমাকে প্লেনটা ব্লাস্ট করতে হবে। কিন্তু অফিসাররা তার কোনো কথা শোনে না, আর এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল। একে একে সব অফিসার ভেতরে আক্রমণে মারা যায়। ইলিয়াস কোনো মতে সেই প্লেনটার কাছে এসে পৌঁছায়। সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু নাজ্জা এখন পুরোপুরি ভ্যাম্পায়ার। সে ইলিয়াসকে চিনতে না পেরে তার দিকেই আক্রমণ করতে আসে। আর ঠিক সেই মুহূর্তে ইলিয়াস সেখানে বিস্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যে পুরো প্লেনটা ধ্বংস হয়ে যায়, সঙ্গে শেষ হয়ে যায় নাজ্জার জীবনও। ফারিদ দৌড়ে এসে সে ইলিয়াসকে খুঁজে বের করে নিয়ে যায়। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।